ঢাকা সিটি এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বারবার সংঘর্ষে ও আর্থিক ক্ষতির মুখে পড়ছে ব্যস্ততম নিউ মার্কেট সহ আশেপাশের এলাকার ব্যবসায়ীরা। এ নিয়ে প্রতিদিনই আতঙ্কে দিন পার করতে হচ্ছে বলে জানান তারা। এদিকে ওই এলাকায় গুরুত্বপূর্ণ সব সরকারি এবং বেসরকারি অনেক হাসপাতালে চিকিৎসক দেখাতে এসেও বিপাকে পড়েন রোগী এবং স্বজনরা। এমন সমস্যা সমাধানে উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে দাবি শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। বর্তমান সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়া যেন সহজ একটি কাজ। ঢাকা কলেজ, সিটি কলেজ আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কর্মকাণ্ডই তার প্রমাণ দেয়। আমাদের কলেজের গেটে লাথি মারছে তারা। দিন, সপ্তাহ কিংবা মাস নিয়মিত বিরতি দিয়ে চলে সংঘর্ষ। এমন সংঘর্ষের দৃশ্য যেন মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র হীরক রাজার দেশের কথা। মন চাইলেই নেমে পড়া যায় মারামারি করতে। ঠুনকো ঘটনা, বিতর্ক কিংবা নিজেদের আধিপত্য বিস্তারে কলেজ ছেড়ে নেমে পড়েন রাজপথে। কেউ খুলে নেন প্রতিষ্ঠানের নামফলক, কেউ বা আবার বাহুর শক্তি দেখিয়ে অকারণে চালান ভাঙচুর। এতে ক্ষতির মুখে পড়েন পথচারী, পরিবহন সহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হলেও জবাবদিহিতার বালাই নেই শিক্ষার্থীদের। গত ৮ মাসে ১৩ বার বড় ধরনের সংঘর্ষে জড়ায় এই ৩ কলেজ। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন সায়েন্স ল্যাব, নিউ মার্কেট সহ আশপাশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। হুটহাট সংঘর্ষের ঘটনায় প্রায় কয়েক হাজার ব্যবসায়ীকে থাকতে হয় আতঙ্কে। সেই সঙ্গে আর্থিক ক্ষতি তো আছেই। হুটহাট করে রাস্তাঘাটে হাঁটতে আসতে চলতে হুটহাট করে জ্যাম লাগাই দেয়। আগে তার স্টুডেন্ট দেখে আগে অন্যরকম একটা দেখায় যে আমরা স্টুডেন্ট। ৬০-৭০ বার ৮০ বারও দেখছি মারামারি। এটা কোনো হিসাব নাই। ৩৫ বছর ধরে দোকানদারি করি, বুঝেন না? অনেক ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে আমরা দোকান অফ করে দাঁড়ায় থাকি অথবা বাসায় চলে যাই। যে মারামারিটা চলতেছে এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে, এছাড়া আর কিছু করার থাকবে না আমাদের। ৩ কলেজের সংঘর্ষে শুধু ব্যবসায়ীরাই নয়, ভোগান্তিতে পড়েন চলাচলকারী পথচারীরা। সড়ক বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল হয়ে যায় যাত্রীরা। লোকসান গুনতে হয় পরিবহন শ্রমিকদেরও। এছাড়া বিপাকে পড়েন আশপাশে থাকা হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। ইনকাম বন্ধ হয়ে যায়, দেখা যায় একটা গাড়ির গ্যালস ভাঙ গেলায়, এবার পুরো সাইড গ্যালস ভাঙ গেলায়। যে সময় রাস্তা বন্ধ থাকে ওই সময় তেলের টাকা মহাজনের পকেট থেকে ভরে, আমরা বেতন পাই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো যাতায়াত করতে পারিনি, পরে হাইটা বাসা যাওয়া লাগছে। বছরে ২-৩ বারও গ্যাঞ্জাম হয় এবং সেই গ্যাঞ্জাম কয়েক ঘন্টা বিলম্ব, রাস্তা বন্ধ থাকে, মানুষজন যেতে পারে না। কেন বারবার এমন সংঘর্ষ? কেনই বা ক্লাস ছেড়ে নিয়ম করে রাস্তায় নেমে আসা? এমন প্রশ্নে শিক্ষার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে উস্কানি কিংবা তুচ্ছ ঘটনা নিয়ে সূত্রপাত হয় সংঘর্ষের। এছাড়া কলেজের প্রশাসনিক দুর্বলতার কারণও অনেকটা দায়ী বলছেন তারা। ছাত্রদেরও মাঝে মাঝে গাফিলতি থাকে, প্লাস হচ্ছে প্রশাসনের দুর্বলতাও থাকে। এই সব মিলাই ঝিলে এর কোনো সুস্পষ্ট কোনো কারণ নাই, ঠিক আছে? তুচ্ছ একটা কারণ নিয়ে হয়তো অনেক বড় একটা গড়ায়। সোশ্যাল মিডিয়া হচ্ছে এক কলেজ আরেক কলেজকে নিয়ে বিদ্রুপ মন্তব্য, ট্রোল, এটাই হচ্ছে মূলত এই গ্যাঞ্জাম বা এই সমস্যাগুলোর উৎপত্তি। শনাক্ত করে ২-১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। তবে নিজেদের দায় এড়িয়ে সমাধানের বিষয়ে আশ্বাস দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ। একই সাথে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে কাজ করছেন বলেও জানান তারা। তবে এ নিয়ে কথা বলতে চাননি সিটি কলেজ প্রশাসন। বলছেন যে না, আর কোনো ছাড় দেওয়া যাবে না। সিসি ক্যামেরা দেখে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং ঢাকা কলেজ যদি কোনো ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় টিসি দেয়, তাহলে সিটি কলেজে ভর্তি করবে না। আইডিয়াল বা কোথাও এই ৩ কলেজ আশেপাশে বা প্রয়োজন নূর মোহাম্মদ, রাইফেলস, রৌফ, এই কলেজগুলোতে তাদেরকে কোথাও ভর্তি করানো হবে না। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে সংঘর্ষের হটস্পট বললেও খুব একটা ভুল হবে না, কারণ আমার ডান পাশে ঢাকা কলেজ আর বাঁ পাশে রয়েছে সিটি কলেজ। তুচ্ছ কিছু ঘটনায় নিয়ম করে এই ২ কলেজের প্রতিনিয়ত সংঘর্ষে জড়ানো নতুন কিছু নয়। এর ফলে ভোগান্তিতে পড়েন আশপাশের এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা চান এর স্থায়ী সুরাহা। আইনশৃঙ্খলা বাহিনী ও কলেজ প্রশাসন সমস্যা সমাধানের জন্য এরই মধ্যে নানা পদক্ষেপের কথা বললেও তা কতটা কার্যকর হবে সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় সবাই। সানি মৃধা, এখন, ঢাকা।
শিক্ষার্থীদের অধিকার আদায়ে এক টেবিলে বসার নজির স্থাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন। ৩৫ বছর ধরে না হওয়া ছাত্র সংসদ নির্বাচন আগামী জুনের মধ্যে করাসহ নানা দাবিতে একমত হয়েছেন ছাত্র নেতারা। হল দখল, আধিপত্য বিস্তার কিংবা অন্তর্কন্দলে জড়িয়ে শিরোনাম হওয়া ছাত্র সংগঠনগুলোর ব্যতিক্রমে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র শিক্ষকরাও। ছাত্র অধিকারের প্রশ্নে দলমত ভুলে একাট্টা থাকবে সবাই। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শোয়েব রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন। কারো কাছে এই ভবনটির পরিচিতি কেবল ক্যান্টিন হিসেবে, কারো কাছে টেবিল টেনিস খেলার স্থান, আবার কেউ কেউ এটিকে ডাকেন কমিউনিটি সেন্টার হিসেবেও, কারণ প্রায়ই এখানে বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন হয়। অথচ এ ভবন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কেন্দ্রস্থল। ৯০ সালের পর ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এটি এখন পরিত্যক্ত ভবন। এ ভবনের সবশেষ নির্বাচিত ভিপি নাজিম উদ্দিনও এখন আর বেঁচে নেই। শিক্ষার্থীদের হয়ে কথা বলার কেউ থাকুক, আমরা এটা প্রত্যাশা করি। সেই জায়গা থেকে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চালু হোক। গেল ৩৫ বছর ধরে চাকসুর নির্বাচনের দাবিতে নানা আন্দোলন হলেও এবারের চিত্র ভিন্ন ও ব্যতিক্রম। অভ্যুত্থানের পর ক্যাম্পাসে ক্রিয়াশীল সমস্ত সংগঠনই নির্বাচনের দাবিতে একাট্টা। সাধারণত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, হল দখল সহ বিভিন্ন কারণে ছাত্র সংগঠনগুলোর কোন্দল যেন চিরচেনা দৃশ্য। এখন বিশ্ববিদ্যালয়ের ডান, বাম, মধ্যপন্থী সব সংগঠনের নেতারা বসেছেন এক টেবিলে। পারস্পরিক চিন্তা, মত আর আদর্শের পার্থক্য ভুলে দাবি তুলছেন চাকসু নির্বাচনের। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই যে আপনারা ছাত্র সমাজের যে দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা শীঘ্রই চাকসু নির্বাচনের রোডম্যাপ দিন। আগের যে গঠনতন্ত্রটা ছিল সেটা বর্তমান সময়ের সাথে কোনোভাবে রেলিভেন্ট অনেকগুলো বিষয়। তো আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই একটা গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা রাখব। শিক্ষার্থীরা মনে করছেন চাকসু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান, প্রয়োজন প্রশাসনের সদিচ্ছা। জুন জুলাই টার্গেট করেই দাবি আদায়ের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে চান তারা। প্রশাসন আসলে ছাত্র সংসদ না থাকলে ওরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারতেছে বিধায় ওরা জাস্ট এর একটা অজুহাত দেখাচ্ছে। সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের সবারই একটা মতামত থাকবে, আমরা যেন এগুলো প্রকাশ করতে পারি এবং আমরা জুন জুলাইয়ের মধ্যে মূলত চাকসুরা চাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গেল ডিসেম্বরে 7 সদস্যের নীতিমালা কমিটি গঠন করা হয়েছে। নীতিমালা তৈরির কাজ প্রায় চূড়ান্ত। পরিবেশ নিয়েও সন্তোষ প্রশাসন। আসন্ন সমাবর্তন শেষেই নির্বাচনের কার্যক্রম শুরুর কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পুনর্লিখন করে একটা নীতিমালা তৈরি করছি। সেই নীতিমালার ড্রাফট একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। আমাদের কনভোকেশনের পরপরই প্রত্যেকটি ক্রিয়াশীল সংগঠনের সাথে আমরা বসব। ক্যাম্পাসে যারা যে শিক্ষার্থীদের তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে অনেকগুলো সংগঠন আছে, আমাদের এনলিস্টেড সংগঠন আছে, এবং তাদেরকে আমরা আহ্বান জানাবো। 1970 সালে প্রথম চাকসু নির্বাচন হয়। এরপর দীর্ঘ 58 বছরে মাত্র 6 বার। সবশেষ 1990 সালে যিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনিও মারা গেছেন। অথচ এরপরও চাকসু পায়নি নতুন নেতৃত্ব। এ অবস্থায় এবার শিক্ষার্থীরা যে সমন্বিত উদ্যোগ নিয়েছেন তার হাত ধরেই চাকসু ফিরে পাবে তার মৌলিক বৈশিষ্ট্য, ফিরে পাবে প্রাণ, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। কাতার সফর এবং ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস। রাত 3টায় ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন প্রেস উইং। গেল 25 এপ্রিল কাতার থেকে ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে চান প্রধান উপদেষ্টা। শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। এছাড়াও গতকাল অধ্যাপক ইউনুসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাত। এর আগে আর্থানা সম্মেলনে যোগ দিতে গেল 21 এপ্রিল কাতার যান অধ্যাপক ডক্টর ইউনুস। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজের ফ্লাইট। রাত 3টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি 419 জন সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এদিন
সাউদিয়া এভিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। এর আগে সোমবার সন্ধ্যা 7টায় আশকোনা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া হাজি ক্যাম্পের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে হাব জানিয়েছে সময় মতো বাড়ি ভাড়া সম্পন্ন করা এবার ভিসা জটিলতার শঙ্কা নেই। এছাড়াও সেবার মান বাড়াতে এবার হজ কার্যক্রমে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপসও। সময় হলো বিরতির, ফিরছে একটু পরে। গাজীপুরের জয়দেবপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। শিশুসহ 4 জন দগ্ধকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক এই তথ্য নিশ্চিত করেন। জানান 30 বছর বয়সী তাসলিমার শরীরের 95%ই পুড়ে গেছে। তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও দগ্ধদের 2 জনের শরীরের 90% পুড়ে গেছে। এই 3 জনের অবস্থায় এখন আশঙ্কাজনক বলে জানান আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান। এদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে, বাকি 2 জনের একজনের 32% এবং অপরজনের 28% পুড়েছে। এছাড়া 10 বছর বয়সী তানজিলা এবং 1.5 বছরের আয়ানও দগ্ধ হয়েছে। রোববার সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাসলিমা রোগীর নাম, 30 বছর বয়স, 95% পুড়েছে। উনি আবার 5 মাসের প্রেগনেন্সি আছে। তো আমরা যেভাবে দেখলাম তাতে ওনাদের মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পুড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের প্রাথমিক চিকিৎসা শেষ, এখন ওনাদেরকে আমরা এসডিইউতে রেফার করব। মধ্যরাতে আগুনে পুড়ল রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পাশের 3টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে আগুনের সূত্রপাত কিভাবে কেউ জানাতে পারেনি। 1:45 থেকে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ততক্ষণে পুড়ে ছাই বেডিং এবং পর্দার 3টি দোকান। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আগুনের লেলিহান শিখায় জ্বলছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কয়েকটি বেডিং ও পর্দার দোকান। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন দোকান পুড়ে গেছে। শেষ হয়ে গেছে কয়েক কোটি টাকার মালামালও। সর্বনাশা আগুনের সম্বল হারিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন এই ব্যবসায়ী। আমাদের এটার গোডাউনেও মাল ছিল, প্লাস এটার গোডাউনে প্লাস দোকানে, 2 দোকানে প্রায় নর্মালি আপনার 2 কোটি টাকার মাল হবে, এরকম একটা অবস্থা। কোনো কিছু বের করতে পারে না। এরপরে আমাদের হলো 8 দিন পর্দা ভিতরে মোটামুটি এই পর্দাগুলো বের করতে পারছি, বাকি কোনো কিছু বের করতে পারি না। তারপর লাগলো হলো টিএসসি, আমাদের এটার দোতলায় টিএসসি, ওটাও মোটামুটি 1 কোটি টাকার উপরে হবে মাল। তার উপরে আবার আমাদের গোডাউন। রাত 1:30টার কাছাকাছি সময় আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত কেউ জানাতে পারেনি। উপর থেকে দেখছি আগুন লাগছে, আগুন লাগায় যে আমার বড় ভাই আছে, ছোট ভাই আছে, করে ডাক দিয়ে আমরা কোনো রকম মাল সামান ডিভাইড করছি। এরপরে আগুন লাগতেই আছে। ফায়ার সার্ভিস জানায় আগুনের সংবাদ পেয়েই রাত 1:50 হাজির হন তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন। আগুন যেহেতু ফুললি ডেভেলপ হয়ে গেছে, তার কারণটা ছিল এখানে ফোম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল। আর যেহেতু বিল্ডিংটা ছিল সেমি পাকা, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে দোতলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায় এবং আমরা দ্রুত চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং আশেপাশে বাড়িঘর এবং বিল্ডিং এবং দোকানপাট আর ক্ষতিগ্রস্ত হতে পারে নাই। উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহযোগিতা করলেও উৎসুক জনতা আগুন নেভাতে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নির্বাপনের শেষে আমরা তদন্ত করে দেখব আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের রিপোর্টটা আপনাকে দিতে পারবো। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রাজুকের নকশা না মেনে গড়ে তোলা নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী দেলাওয়ার দোলন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দোলন, জানাবেন যে উচ্ছেদ অভিযানের সার্বিক কি পরিস্থিতি দেখছেন আর কর্তৃপক্ষ কি বলছে এই অভিযান নিয়ে? রওশন,
রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে নির্ধারিত নকশা না মেনে কামরাঙ্গীচর এলাকায় যে ভবন নির্মাণ করা হচ্ছে সেই স্থানগুলোতে মূলত আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা এখানে এসে যেমনটা দেখেছি যে 3টি ভবনে এমন তারা শনাক্ত করেছেন যেগুলোকে গুড়িয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত তারা নিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এই যে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেখানে ঠিক রাস্তার উপরে 8 ফিট জায়গা দখল নিয়ে নির্মাণ করা হচ্ছে। যে প্রথমে এসে যেটি রাজুক আমরা দেখেছি যে তারা চিহ্নিত করেছেন যে এই বাড়তি অংশটা তারা শনাক্ত করেছেন আর সেই অংশগুলো এখন গুড়িয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে বাকি আরও যে 2টি ভবন রয়েছে তার মধ্যে একটিকে জরিমানা করা হবে হয়তো কিছু সময় পর, আর যে বাড়তি অংশটি রয়েছে সেটি সেক্ষেত্রে অপসারণ করার যে কথা বলছেন সেটা হয়তো করা হবে। অন্যদিকে বহুতল ভবন এখানে আমরা দেখেছি যে 10তলা একটি ভবন রয়েছে, যে ভবনটিকে ঘিরে মূলত যে কোর্টে রায় চলছে, যার কারণে তারা বলছেন যে তারা চিহ্নিত করেছেন প্রায় বলা চলে যে একটি 10তলা ভবনের 7.5 ফিট জায়গা দখলে নেওয়া হয়েছে। বলা যায় যে ভবনের একটি বড় অংশ সড়ককে নির্মাণ করা হয়েছে। তবে আমরা যারা বাড়ির মালিক রয়েছেন কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছিলেন যে এক পক্ষের বেশি জায়গা নেওয়া হলেও যে ঠিক অপর পাশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে রাজুক খুব বেশি কথা বলছেন না। তারা যে সড়কের জন্য জায়গা ছাড়েননি সেই বিষয়টি তারা বলছেন না। এক্ষেত্রে আমরা রাজুকের যারা কর্তৃপক্ষ রয়েছেন, ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলছিলেন যে তারা যখন বাড়ি নির্মাণ করবেন কিংবা স্থায়ী নিবাস তৈরি করবেন সেই ক্ষেত্রে তখন তাদেরকে নির্ধারিত জায়গা ছেড়েই করতে হবে। মূলত রাজুক এখন যে অভিযানগুলো পরিচালনা করছে সেক্ষেত্রে নির্মাণাধীন কিংবা নির্মাণ করা হচ্ছে, নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, সে সকল ভবন ঘিরে তাদের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রায় 3,500 ভবন রাজুকের মধ্যে চিহ্নিত করেছে যেগুলো মূলত নকশা বহির্ভূত কিংবা নকশা না মেনে নির্মাণ করা হচ্ছে। এই সকল ভবনগুলো গুড়িয়ে দেওয়ার মতো কিংবা যে সকল সড়ক দখল করে কিংবা নকশা না মেনে তৈরি করা হচ্ছে সেগুলো তারা বলছেন যে অপসারণ করা হবে। অন্যদিকে প্রশ্ন তৈরি হয়েছে রাজধানীতে যে এরই মধ্যে সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে কিংবা পুরাতন ভবন যেগুলো রয়েছে যেগুলো এরই মধ্যে নির্মাণ করা হয়ে গেছে সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা জানার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন সময় মতো কিংবা পর্যায়ক্রমে নতুন নীতিমালা আসছে যার প্রেক্ষিতে সেই ধরনের ভবনগুলোর ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়া হবে। তো সব মিলিয়ে বলা যায় যে রাজধানীর যে কামরাঙ্গীচরের রাজুকের যে চলমান অভিযান সেটি চলমান রয়েছে, হয়তো বেলা বাড়লে আরও চালানো হবে। তো এই ছিল রওশন রাজধানীর কামরাঙ্গীচর থেকে আমার কাছে থাকা রাজুকের অভিযানের সবশেষ তথ্য। উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজধানীর কামরাঙ্গীচর থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেলাওয়ার দোলন। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় 2য় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার মামলার আরও 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সকাল 10:30টায় জেলার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আসিয়ার চাচা, স্থানীয় মাদ্রাসার শিক্ষক এবং এক ছাত্রের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সকলকে আগামীরা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। গত 6 মার্চ মাগুরা সদরের নিজরান্দু আলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। 7 দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় মামলা হলে 13 এপ্রিল চার্জশিট দেয় পুলিশ, আর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। আগামীকাল আমরা 10 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করব। আগামীকাল অন্য কোনো মামলার সাক্ষী থাকবে না, শুধু আসিয়া হত্যা মামলাটাকে আমরা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর ব্যবস্থা করব এবং যত দ্রুত সময় হয় আমরা এই মোকদ্দমার কার্যক্রম শেষ করার চেষ্টা, সুবিচার করার চেষ্টা করব। সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করছেন ময়মনসিংহের শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ নার্সিং কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দাবি আদায়ে শিক্ষার্থীরা কি বলছেন আর নতুন কোনো কর্মসূচি দিয়েছে কিনা তারা? রওশন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এক দফা দাবিতে তারা কিন্তু অনড় রয়েছেন এবং আজকে ময়মনসিংহ নার্সিং কলেজের সামনে দুই পাশে আমরা হাজারো শিক্ষার্থী দেখছি, বিশেষ করে সরকারি এবং বেসরকারি কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজের যে রাস্তা রয়েছে দুই পাশে কিন্তু সারিবদ্ধভাবে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু এই আন্দোলনে অনড় রয়েছেন এবং মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা যেটা বলছেন যে তারা একটি ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে তারা কিন্তু এই নার্সিংয়ে তারা ভর্তি হন, তারপর তারা কিন্তু 3 বছর পড়াশোনা করেন এবং 3 বছর পড়াশোনার মধ্যেই কিন্তু তাদেরকে পুরো সময়টাই কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হয় এবং এর মধ্যে বিভিন্ন কোর্সে তাদেরকে ভর্তি হতে হয়। সেই সাথে তারা 3 বছর পড়াশোনা শেষের পর তারা 6 মাস ইন্টার্ন করেন এবং ইন্টার্নের পরে কিন্তু তাদেরকে আসলে সরকারি চাকরিতে প্রবেশ করতে হয় এবং তারপর যদি কেউ চায় যে বিএসসি করার জন্য সেই সুযোগ পান এবং মাস্টার্স করার সুযোগ পান। তারা বলছেন যে তাদের সাথে দীর্ঘদিন ধরে একটি বৈষম্য করে আসা হচ্ছে এবং এই বৈষম্যের কারণে তারা এত পড়াশোনা করার পরেও তাদেরকে এইচএসসির সমমানে করে রাখা হয়েছে, যেটি তারা আসলে মানতে নারাজ এবং যার জন্য কিন্তু তারা এই দাবিটি তুলেছেন যে তাদের জন্য ডিগ্রি সমমান মর্যাদা দেওয়া হয় এবং যেহেতু বাংলাদেশের বৃহৎ একটি স্বাস্থ্যসেবার সঙ্গে এই মানুষগুলো জড়িত, তারা তাদের প্রাপ্য সম্মানটি চাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি গতকালকে ঢাকায় যে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে তারও তীব্র নিন্দা জানিয়েছেন এখানকার শিক্ষার্থীরা এবং তারা এখানে কিন্তু ময়মনসিংহ নার্সিং কলেজ সহ ময়মনসিংহের যে বেসরকারি নার্সিং কলেজগুলো রয়েছে সেই শিক্ষার্থীরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দাবি থেকে তারা কিন্তু উত্তাল পুরো ক্যাম্পাস এবং বিভিন্ন মিছিল ব্যানার ফেস্টুনে কিন্তু তারা এই প্রতিবাদটি জানাচ্ছেন এবং তারা যে এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু তাদের সকল ধরনের যে শিক্ষা কার্যক্রম বিশেষ করে ক্লাস এবং ক্লাস পরীক্ষাগুলো তারা কিন্তু বর্জন করেছেন এবং তারা চাচ্ছেন যে সরকার দ্রুত সময়ের মধ্যে আজকের মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় গতকালকের মতো লং মার্চের মতো ঢাকায় লং মার্চের মতো কর্মসূচি কঠিন কর্মসূচি আসতে পারে বলে তারা হুঁশিয়ারি করেছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছে তার সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। 24 জুলাই গণঅভ্যুত্থানে নোয়াখালীর শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই রিমনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার জেলার মাইজদির বার্লিংটন মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান 10ম শ্রেণীর এই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বার্লিংটন মোড়ে তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অস্ত্রোপচারে শেষে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। পুলিশ জানায় পূর্বশত্রুতার জেরেই এই হামলা হতে পারে। জড়িতদের ধরতে অভিযান এখনো অব্যাহত আছে। এদিকে রোববার রাতে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গ্রীষ্মের খড় তাপের পর স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মোট 92 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয়েছে স্কুল, কলেজ এবং অফিসগামীদের। এদিকে বৈরী আবহাওয়ায় বেড়েছে সব ধরনের সবজির দামও। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, আর গ্রীষ্মের তীব্র গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। টিলা পাহাড় বেষ্টিত এই নগরীর মানুষ অনেকটাই আপন করে নিয়েছেন চিরচেনা বৃষ্টিকে। তবে সিলেটের অতিবৃষ্টিতে সবচেয়ে বড় যন্ত্রণার নাম জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই নগরীর বেশ কয়েকটি এলাকা ডুবে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। এছাড়াও স্কুল, কলেজ ও অফিসগামী মানুষের সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় অনেকটাই। আজকেই তো কোনো রিক্সা গাড়ি, কোনো যাতায়াত, কোনো সুব্যবস্থা নাই, আমার নিজের কোনো প্রাইভেট কার নাই। এছাড়াও বৃষ্টির কারণে বেচা বিক্রিতে ভাটা পড়েছে বলে জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমাদের এখন অতিরিক্ত ক্ষতি হচ্ছে। একটা সময় স্কুলে বেচা কিনে প্রায় অনেক টাকা বেচা কিনে করতে পারতাম বৃষ্টির জন্য। তবে ক্ষুদে শিক্ষার্থীদের মনে বৃষ্টি মানেই আনন্দেরই এক অন্যতম অনুষঙ্গ। সকালের বৃষ্টিতে কাক ভেজা হয়ে স্কুলে আসলেও তাদের মনে আনন্দের কমতি নেই। এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মোট 92 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরই সাথে বেশ কয়েক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে। সন্দীপন শুভ, এখন সিলেট। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়।
এবার আন্তর্জাতিক। পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর এবার শঙ্কা দেখা দিয়েছে প্রতিবেশী দেশ দুটির সরাসরি সংঘর্ষে জড়ানোর। টানা চতুর্থ দিনের মতো রোববার রাতেও সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছেন খোদ পাকিস্তানের কাশ্মীরের বাসিন্দারাও। এমন পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আরও জানাচ্ছেন ঝানারা ভুইয়া। জম্মু কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলছে। কূটনৈতিক সম্পর্কের ইতি টানার পর এবার দেখা দিয়েছে সরাসরি সংঘাতে জড়ানোর শঙ্কা। সেই শঙ্কায় এবার কিছুটা বাস্তবের পথে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তাদের দাবি, রোববার ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোলে বন্দুক হামলা করে পাক সেনারা। ভারতীয় সেনাদের অভিযোগ, আইন লঙ্ঘন করে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় গুলি ছোড়ে পাক সেনারা। ভারতও পাল্টা গুলি চালায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো দুই দেশের সেনাদের গোলাগুলির ঘটনা ঘটে। দুদেশের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নৌমহড়া চালিয়েছে ভারত। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও প্রকাশ করে দেশটির নৌবাহিনী, যেখানে দেখা যায় অ্যান্টিশিপ মিসাইল পরীক্ষা হয়েছে মহড়ায়। কাশ্মীরের এই ঘটনায় সজাগ দৃষ্টি রাখতেই তাদের এই মহড়া বলে দাবি নয়াদিল্লির। ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত খোদ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণও। এ নিয়ে সরাসরি মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন তারা। दुनिया को पैगाम भी देना चाहता हूँ बिलखुसूस मोदी को कि इस वक्त इस बार अगर जंग हुई, अगर कश्मीर के किसी सेक्टर से हुई, तो अल्लाह के फजल करम से कश्मीर के तमाम नौजवान, तमाम बूढ़े बच्चे अपनी फौज के साथ मिलकर हम दफा भी करेंगे और हिंदुस्तान की मरम्मत भी करेंगे। এরই মধ্যে কাশ্মীরে পানি সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন ভারত সরকার। সেই সঙ্গে এই অঞ্চলে অভিযান বাড়ানোরও ইঙ্গিত তাদের। তবে পরিস্থিতি যাই হোক, তা মোকাবেলা করতে অঙ্গীকারবদ্ধ কাশ্মীরের জনগণ। धमकियों से मैं मोदी को ये पैगाम देना चाहता हूँ कि हम इन धमकियों से डरने वाले नहीं है। ऐसी गिदड़ भक्तियाँ हमने बहुत देखी हैं। सब तंग हो जाए, हम बोलते हैं हमें शहादत की मौत में आगे जाएं, हम पीछे हटने वाले नहीं, डरने वाले भी नहीं। मौत से हम डरते नहीं, चलो अल्लाह से डरते हैं। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন 26 পর্যটক। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়বার ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট জড়িত বলে দাবি নয়াদিল্লির, যদিও গোষ্ঠীটি তা অস্বীকার করেছে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন কানাডিয়ানরা। এই নির্বাচনের উপর নির্ভর করছে অটোয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ, কারণ ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কানাডা। বর্তমান পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাসঘাতক হিসেবেও আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। একদিকে মার্ক কার্নি, অন্যদিকে পিয়েরে পলিয়েভ। কে হচ্ছেন প্রধানমন্ত্রী? ক্যানাডিয়ানরা কাকে বেছে নিচ্ছেন তাদের নেতা হিসেবে, এর উত্তর পাওয়া যাবে মঙ্গলবারের মধ্যে। শেষ দিন জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো এক হাত নেন লিবারেল প্রার্থী কার্নি। বলেন, শুধু কানাডার অর্থনীতি নয়, পুরো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। It is true that President Trump has betrayed Canada. He's betrayed Canada. And he has ruptured the global economy. Our old relationship with the United States is over. অন্যদিকে পিয়ের পলিয়েভ তেমন শক্ত কথা বলেননি ট্রাম্পের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন তিনি অনেকটা ট্রাম্পের মতোই অভিবাসন বিরোধী। এতে জনপ্রিয়তায় ভাটাও পড়েছে তার। তবুও লিবারেলের সঙ্গে কনজারভেটিভের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, এমনটাই মনে করছেন অনেক কট্টর সমর্থক। যিনি প্রধানমন্ত্রী হন তাকে বসতে হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুর সুরাহা করতে। মে মাসেই এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে বলে মনে করছে অটোয়া। জরিপ বলছে কানাডার ফেডারেল নির্বাচনে মোট 343 আসনের মধ্যে লিবারেল পার্টি 182টি আসন পেতে পারে। এককভাবে সরকার গঠন করতে চাই 172টি আসন। সে অর্থে মার্ক কার্নি সুবিধাজনক অবস্থানে আছেন। বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেতে পারে 130টির মতো আসন। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টি সবচেয়ে খারাপ ফলাফল করতে যাচ্ছে, মাত্র 4টি আসন পেতে পারে এবং ব্লক কিউবেকোয়া 23টি আসনে নেমে যেতে পারে বলে পূর্বাভাস। কানাডার নির্বাচনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে অভিবাসন ইস্যু।
ভোটের ঠিক একদিন আগে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে যে ঘটনা ঘটল তার প্রভাব ঠিকই নির্বাচনে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শেষ করছে এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর আগের ছবি ট্রাইব্যুনালের হাতে। 20 জুলাইয়ের মধ্যেই 3 মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। যে কোনো মূল্যেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চায় নুরুল হক নূর। তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। পিছুই ছাড়ছে না প্রতিদিনের আতঙ্ক, প্রশাসনকে কঠোর হওয়ার দাবি। 60-70 বার 80 বারও দেখছি মারামারি, এটা কোনো হিসাব নাই। এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে। 2-1 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। প্রায় 3 যুগ পর চাকসু নির্বাচনের তোড়জোড়। ছাত্র অধিকারের প্রশ্নে দলমত ভুলে এক টেবিলে সব সংগঠন। এবং ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ফের গোলাগুলিতে চরম উত্তেজনা। কাশ্মীর ইস্যুতে স্বচ্ছ তদন্তের পক্ষে চীনের সমর্থন। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।